ওয়ালাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আহমদ ফরহাদ বলছিলাম নোয়াখালী থেকে। আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে বলবো। স্টুডিওতে আসা সম্ভব না, তাই ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। বর্তমানে আমি দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত। খেলাধুলা অনেক ভালো লাগতো, তাই বিকেল থেকেই সন্ধ্যা খেলার বন্ধুদের সাথে খেলার মাঠেই কাটতো আমার। খেলার মাঠ বলতে আমরা যা বুঝি ঠিক সেই রকম মাঠ না। গ্রামে খেলার জায়গা থাকলেও তখন ছিল বর্ষাকাল, তাই চারিদিকে পানি ছিল। সাধারণত কৃষি জমি ধান কেটে নেয়ার পর সেটাকে ক্রিকেট মাঠ বানিয়ে খেলতাম আমরা। বর্ষাকাল আমাদের খেলায় বাধা হবে সেটা মানতে মোটেও রাজি ছিলাম না। বর্ষাকালে আমাদের মাঠ ছিল অনেকগুলো গাছে বেষ্টিত একটি বাগান। বাগানের পাশে একটি ঈদগাহ। ঈদগার মেম্বারের পাশেই একটি বড় বটবৃক্ষ, যা প্রায় পুরো ঈদগাহ জুড়েই ছড়িয়ে আছে। এই ঈদগাহ নিয়ে এলাকায় অনেক ভয়ঙ্কর ঘটনার প্রচলন রয়েছে। যেহেতু ঈদগাহর কথা বললাম, তাই ঈদগাহ নিয়ে একটি ঘটনা বলি। আসলে এই বটগাছটা এলাকার প্রায় সবাই ভয় পায়। এখানে এই গাছে অনেক কিছু দেখেছে এমন কিছু দাবি করে। কেউ দেখেছে 7 জন সাদা কাপড় পরা মানুষ গাছের ডালে বসে আছে, তাদের পা গাছ থেকে মাটি পর্যন্ত লম্বা। কেউ রাতের বেলা অনেকগুলো কাক দেখেছে, কিন্তু পরক্ষণে সবগুলো উধাও। কারো মুখে সাদা ঘোড়া ও অনেকগুলো সাপ দেখেছে এমন কথাও শোনা যায়। রাতে তো দূরের কথা, দিনের বেলায় আজানের সময় কেউ ঈদগাহে প্রবেশ করে না। তবে প্রতি ঈদে ঠিকই ঈদের নামাজ পড়া হতো, তখন কেউ ভয় পেত না। অনেকদিন আগে ঈদগাহ থেকে বটগাছটি কাটার জন্য ডিসিশন নিয়েছিল ঈদগাহ কমিটি। তবে গাছের প্যারানরমাল অ্যাক্টিভিটি দেখে কেউ এই গাছ কাটতে রাজি ছিল না। তবে আমাদের পাশের বাড়ির এক বড় ভাই এই গাছটি কাটার জন্য সাহস করেন। তিনি এইসবে খুব বেশি বিশ্বাস করতেন না। এলাকার অনেকেই তাকে নিষেধ করলেও তিনি কারো কথাই শুনলেন না। একটি ধারালো দা দিয়ে তিনি গাছে উঠে পড়লেন। গাছে উঠেই তিনি গাছের সবচেয়ে নিচে যে ডাল সেটি কাটতে শুরু করলেন। নিচের ডালটি ছিল গাছটির প্রধান ডালগুলোর একটি, তাই অনেক সময় নিয়ে কাটতে হয় ডালটি। তিনি যখন ডালটি কাটা শুরু করেছিলেন, তখন থেকেই পুরো গাছটিতে যেন হইচই লেগে যায়। গাছের ডালগুলো বাতাসে দুলতে শুরু করে, কিন্তু সেখানে কোনো বাতাস ছিল না। কিন্তু তিনি কোনো কিছুকে পাত্তা না দিয়েই ডালটি কেটে ফেললেন। তখন সবকিছু স্তব্ধ হয়ে গেল। ডাল কাটা শেষ হলে তিনি মাটিতে এসে পড়লেন। সবাই তখন সবকিছু দাঁড়িয়ে দেখছিল, তাই ওনাকে আর গাছ কাটতে দেওয়া হয়নি। ওনাকে সবাই মিলে বাসায় দিয়ে আসেন। ওই দিন রাতেই ওনার অনেক জ্বর এবং পরদিন তাকে ঘুমের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকে ওই গাছ আর কেউ কাটার সাহস পায়নি। গাছটিকে মাঝখানে রেখেই ঈদগাহে কাজ করা হলো। এখন ওই গাছের একমাত্র কাটা ডাল ছিল এটি। সম্ভব হলে গাছ ও ঈদগাহের ছবি সহকারে পাঠানোর চেষ্টা করি। আমি, আমার বন্ধু সৌরভ, জুবায়ের, মনির সবাই একটু খেলা পাগল ছিলাম। তাই একদিন খেলতে খেলতে প্রায় সন্ধ্যা 6টা বা তারও বেশি বেজে গিয়েছিল। আমার ঠিক খেয়াল নেই, তবে তখন অনেকটাই অন্ধকার হয়ে এসেছিল। যেহেতু আমরা ক্রিকেট খেলছিলাম, তখন ব্যাটসম্যানের স্ট্রাইকে ছিল আমার বন্ধু মনির। ও একটু 6 মারতে ভালোবাসতো, তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় তাকে জোরে বল মারতে নিষেধ করি আমরা। কিন্তু তা সত্ত্বেও 6 মারার উদ্দেশ্যে খুব জোরে সে আঘাত করলো এবং বলটি উড়ে গিয়ে পড়ল সেই ঈদগায়। বলটি ঈদগায় যাওয়ার এবং মনির নিজে ইচ্ছায় বলকে আঘাত করায় আমি বলটি আনতে অস্বীকৃতি জানাই। কিন্তু মনিরের অনুরোধে বলটি আনতে যেতে রাজি হই। কিন্তু গিয়ে দেখলাম ঈদগাহে কোথাও সেই বলটি নেই। বিষয়টি তাদেরকে বলায় তারা কোনোভাবে আমার কথা বিশ্বাস করলো না। তাদের ভাষ্যমতে আমি বলটিকে লুকিয়ে রেখেছি। 3 বন্ধু মিলে পুরো ঈদগার মাঠ তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কোনো বলের দেখা পেলাম না। বলে রাখা ভালো, পুরো ঈদগাহ মাঠটি বর্তমানে পাকা করা এবং এর চারিপাশে বাউন্ডারি ওয়াল করা, তাই বলটি ঈদগাহে পড়লে কোথাও যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারপরেও আমরা কোনোভাবেই বলটি খুঁজে পেলাম না। বল খুঁজতে খুঁজতে পুরোটাই অন্ধকার হয়ে আসলো। তাই আমি 7-5 না ভেবে জায়গাটি ছেড়ে চলে যেতে বলি। সবাই বলটি খুঁজতে খুঁজতে ঈদগাহের ইতিহাস সম্পর্কে প্রায় ভুলেই গিয়েছিলাম। মনে পড়ার সাথে সাথে আমরা ঈদগাহ থেকে বেরিয়ে আসি। ফিরে এসে স্বাভাবিকভাবে হাত মুখ ধুয়ে আমরা বাড়ি চলে যাই। কিন্তু ঘরে ফিরে আমি যা দেখলাম তা আমার চোখে আমি বিশ্বাস করতে পারলাম না। ঘরে ফিরে দেখি আমার পড়ার টেবিলের ওপরেই আমার হারানো সেই বলটি রাখা। বলটিকে অন্য ভাবার কোনো কারণ নেই।
কারণ বলটি হলুদ টেপ দিয়ে লাগানো ছিল এবং হলুদ রঙের টেপটি কিছুটা নষ্ট হয়ে যাওয়ায় তার ওপরে আমি কিছুটা লাল টেপ লাগিয়ে দিয়েছিলাম। সেই একই রকমের বল আমার টেবিলের উপরে কিভাবে আসলো সেই চিন্তায় আমি খুব ভয় পেয়ে যাই। বলটিকে আমি হাতে নিয়ে ভালো করে নিশ্চিত হলাম এটা আমাদের হারিয়ে যাওয়া বলটাই। বিষয়টি আরো নিশ্চিত হতে আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করি, তুই কি টেবিলের উপরে কোনো বল রেখেছিস? সে না বোধক উত্তর দিলে আমার ভয় দ্বিগুণ হয়ে যায়। বলটি নিয়ে ভাবতে ভাবতেই বন্ধু মনিরের ফোন আসলো। আমি ফোন ধরতেই সে আমাকে বলল আমাদের হারিয়ে যাওয়া বলটি নাকি তার ঘরে পাওয়া গেছে। আমি তখন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম এবং সে আমাকে জানায় জোবায়েরও নাকি তাকে একই কথা বলেছে। আমরা অনেকটাই ভয় পেয়ে যাই, কারণ আমরা জানতাম আমাদের এতক্ষণও ঈদগাহে থাকা উচিত হয়নি। তার মধ্যে আমাদের সাথে এসব ঘটনা ঘটেছে। ওর সাথে কথা বলা শেষ করেই আমি টেবিলের দিকে তাকিয়ে আরো অবাক হই। আমি দেখি সেই বলটি আর টেবিলে নেই। আমি ভেবেছিলাম হয়তো নিচে পড়ে গেছে, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও সেখানে কোনো বল পেলাম না। বিষয়টি আম্মুকে বললে আম্মু খুব একটা পাত্তা দিল না। যাই হোক, সব ভয় কাটিয়ে সেদিনের মতো ঘুমাতে যাই। কিন্তু সেদিনের ঘুম এতটা ভয়ঙ্কর হবে জানলে আমি ঘুমাতে যেতাম না। হঠাৎ রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি রুমের ভেতরে এক অচেনা কণ্ঠের শব্দ শুনতে পাই। হঠাৎ আমার কম্বলে পায়ের দিক থেকে কেউ যেন টানছে এরকম অনুভব করি। আমি দেখলাম মাত্র 2 ফুট উচ্চতার এক লোক, পুরো মুখ জুড়ে দাড়িগুলো দেখতে চিকন চিকন, মোচ এবং দাড়ি দুটাই মুখ থেকে ঝুলছিল। দাড়িগুলো কেমন যেন নিয়ন লাইটের মতো জ্বলছিল, অনেকটা আলো শোষণকারী রাবারগুলোর মতো। তার দাড়িগুলো যেন আলোর শোষণ করে এবং অন্ধকারে সেই আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে। গায়ে ছিল একটি সাদা পাঞ্জাবির মতো কিছু একটা। বিচ্ছিরি তার চেহারা, হাসিটা তার চেয়েও বিচ্ছিরি। আমার দিকে হাসছে আর বলছে, আমার কম্বল লাগবে। কথাটি আমার আঞ্চলিক ভাষায় হওয়ায় নোয়াখালীর ভাষায় সে বলছিল, কিন্তু লিসেনারদের সুবিধার্থে তার কথাগুলো স্বাভাবিক বাংলায় লিখলাম। সে যখন আমার কম্বল টানছিল আমি একদিকে ভয়, অন্যদিকে বিরক্তি অনুভব করি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল এবং একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। দ্বিতীয়বার সে আবারও কম্বল টেনে নেওয়ার চেষ্টা করে এবং সে আবারও বলে, বল পেয়েছিস? খুঁজবি না? চল আমাদের সাথে, চল বল খুঁজে আনি। আমি তাকে বলতে লাগলাম, না লাগবে না, তুমি চলে যাও। পুরো গায়ের জোর দিয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। পাশে আমার ছোট ভাই থাকার পরও তাকে একটু ডাকতে পারছিলাম না। তাকে ডাকার জন্য গায়ে হাত দিতেই সে আমার হাত চেপে ধরল। আমি কিছুতেই আর হাত নাড়াতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল সে আমাকে মেরে ফেলবে। এটা ভেবে মনে মনে আল্লাহর নাম নিয়ে আমি সজোরে তাকে লাথি মারলাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না। উল্টো সে আমার উপরে খেপে গেল এবং আমার গলা চেপে ধরল। আমি অনেকক্ষণ তার সাথে যুদ্ধ করলাম এবং আয়াতুল কুরসি সহ যত রকমের সূরা জানি সব পড়তে শুরু করলাম। এক পর্যায়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে আমার জ্ঞান ফিরছিল। জ্ঞান ফিরতে আমি দেখলাম এতক্ষণ যা কিছু হচ্ছিল সেটা আমার ঘুমের মধ্যেই। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু স্বপ্নটা কি ছিল? এটা কি আসলেই সত্যি নাকি বাস্তব? এটা ভাবতেই আমি দেখলাম আমার কম্বলটি আমার পায়ের কাছে পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না এতক্ষণ যা কিছু হয়েছে সবকিছুই সত্যি। আমার হাতে এক অজানা কালো দাগ। ঘটনাটির সত্যতা আরো বেশি পরিষ্কার করলো এই দাগগুলো। এভাবে টানা 1 মাস আমার সাথে এরকম ঘটনা ঘটতেই থাকলো। এভাবে চলতে চলতে আমি ভয় পাওয়া ছেড়ে দিলাম, সবকিছুকে সাধারণ ঘটনা হিসেবে নিতে শুরু করলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমার আর কোনো বন্ধুর সাথে এমন হচ্ছিল না। তবে কেনই বা আমার সাথে শুধু এরকম হচ্ছে? ওর প্রতি বিরক্ত হয়েই একদিন আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে সবকিছু খুলে বললাম। আমি কোনোদিনই তাবিজের পক্ষে ছিলাম না এবং ঘরের কারো তাবিজ দেখলেও ছিঁড়ে ফেলতাম। তাই এতদিন পর্যন্ত কোনো হুজুরকে কিছু বলিনি, কারণ ওনারা হয়তো আমাকে একটি তাবিজ দিয়ে দিত যা আমি কোনোদিনও পড়তাম না। আমার আল্লাহর প্রতি খুব বিশ্বাস ছিল। আমি বিশ্বাস করি আল্লাহ সবকিছু ঠিক করে দিতে পারেন। তারপরও হুজুরের মাধ্যমে ঘটনাগুলো ঘটার কারণ সম্পর্কে জানতে চাইলাম। হুজুর প্রথমে আমার থেকে 3 দিনের সময় চেয়ে দিলেন। আমি তাকে বললাম একটু তাড়াতাড়ি করতে। তিনি আগামীকাল বিকেলে দেখা করতে বললেন। আমি তাতেই রাজি হলাম। পরদিন বিকেলবেলা
নামাজের পর সবাই চলে গেলে আমি হুজুরের সাথে দেখা করলাম। তিনি আমাকে সেই ঈদগার বটগাছটির কথা বললেন। তিনি বলেন তিনি সেই জিনকে হাজির করেছেন এবং তাকে সবকিছুর কারণ জিজ্ঞেস করেছেন। সে বলেছে সেদিন সন্ধ্যাবেলা যখন আমাদের বলটি হারিয়ে যায়, আমরা 3 বন্ধু ঈদগাহে প্রবেশ করি। বন্ধু মনিরের ছোড়া বলটি নাকি তার গায়ে আঘাত করে এবং সে বলটি নিয়ে যায়। তাই সেদিন আমরা বলটি খুঁজে পাইনি, কিন্তু বলটি আমার হওয়ায় সে আমার পেছনে লেগে যায়। হুজুর বলেন আসলে ওইটা ভালো জিন হওয়ায় তোমাকে এবং তোমার বন্ধুদেরকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু ওই গাছে অনেক খারাপ জিন আছে যারা আরো বেশি ক্ষতি করতে পারত। তাই তিনি আমাকে একটি তাবিজ দেন। আমি সেটা নিতে অস্বীকৃতি জানাই। তাই তিনি তাবিজ না দিয়ে আমাকে রাতে ঘুমানোর আগে অনেকগুলো আমল করতে বলেন। আমি সেই অনুযায়ী আমল করে ঘুমাই। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আর ঘুমের মধ্যে আমাকে কেউ বিরক্ত করে না। এটাই ছিল আমার ছোট্ট অগোছালো একটি ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ বেলকুচি থানা ধুকুরিয়া বেড়া উপজেলার কোনো এক গ্রামে। আমরা মোট 4 ভাই বোন। আমার ছোট ভাই মাদ্রাসায় পড়াশোনা করে। তারা সবাই গ্রামে থাকেন এবং আমি ঢাকা থাকি। বেশ কয়েকদিন আগে আমি বাড়িতে যাই ছুটি কাটানোর উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে আমার ছোট ভাইয়ের সাথে নানান বিষয় নিয়ে কথোপকথন হয়। এমন সময় হঠাৎ আমার মনে হয় ও তো মাদ্রাসায় পড়ে, ওর কাছে জানতে চাইলে হয়তো এমন অনেক ভৌতিক ঘটনা আমি জানতে পারবো। সেই সুবাদে আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করি, আচ্ছা তোদের মাদ্রাসায় কি কোনো ভয়ের ঘটনা আছে? জানা আছে তোর? আমি এই কথাটি জিজ্ঞেস করার সাথে সাথে আমার ছোট ভাইয়ের মুখটা মলিন হয়ে যায়। ওর মুখটা এমন মলিন হতে দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে মুখটা এমন ফ্যাকাশে করলি কেন? আচ্ছা ঠিক আছে, না বললি কোনো ঘটনা। এমন সময় আমার ভাই আমাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করে, ভাই আমার আজও সেই হুজুরের কথা মনে পড়লে কান্না চলে আসে। কতটা না ভালো মনের মানুষ ছিলেন তিনি। মানুষ এত জঘন্য কাজ কেন করে ভাইয়া? আমার উস্তাদের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান, ছদ্মনাম। সে আমার বড় হুজুর। আমার ছোট হুজুরের নাম মোহাম্মদ হাবিবুর, ছদ্মনাম। আমাদের মাদ্রাসার দরজা উত্তরমুখী। মাদ্রাসার সাথে 3 তলা একটি মসজিদ। মসজিদের সামনে বিশাল ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের ঠিক মাঝখানে বিশাল এক বড় বট গাছ দাঁড়িয়ে আছে। বট গাছের ঠিক সামনে দিয়ে চলে গেছে রাস্তা। রাস্তার সাথেই কবরস্থান। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। মাদ্রাসার পেছনে এক কবিরাজের বাসা রয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে 2021 সালের গ্রীষ্মকালে। সেবারে গরমটা একটু বেশি পড়েছিল। যাই হোক, ঘটনার প্রথম রাত ছিল শুক্রবার। আমি সেই রাতে মাদ্রাসায় ছিলাম না, বাড়িতে এসে ঘুমিয়েছিলাম। আমি বলে রাখা ভালো, আমাদের বাসা প্রায় কাছাকাছি মাদ্রাসার। প্রায় 10 মিনিট পায়ে হেঁটে গেলেই মাদ্রাসায় পৌঁছানো যায়। যাই হোক, পরদিন যখন সকালে আমি মাদ্রাসায় যাই তখন আমি একটা জিনিস খেয়াল করি, গতকাল রাতে যারা মাদ্রাসায় ছিলেন সবার চোখ লাল হয়ে আছে আর ফুলে গিয়েছে। দেখে মনে হচ্ছিল গতকাল রাতে কেউ ঘুমোয়নি। এসব দেখে আমি আমার এক বন্ধুকে মজা করে জিজ্ঞেস করি, কি রে তোরা কালকে সারা রাত কি মশা মেরেছিস? তোদের সবার চোখ মুখ এরকম ফুলে আছে কেন? তখন আমার বন্ধু একটু রেগে গিয়েই বলতে শুরু করে, তুমি তো খুব আরাম করে ঘুমিয়েছ, সারা রাত আমরা কি আর ঘুমাতে পেরেছি? আমাদের সেই শয়তান ঘুমাতে দিয়েছে। ওর মুখে এসব কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। এরপর আমি ওকে জিজ্ঞেস করি, কি বলছিস এসব? আর কিসের শয়তান? আমার এসব প্রশ্নে আমার বন্ধু আবারও বলতে শুরু করে, কেন আমরা সারা রাত ঘুমাইনি জানতে চাও? তাহলে শোনো, তুমি যখন এশার নামাজ পড়ে বাসায় চলে গেলা তখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু পড়তে বসি। এর কিছুক্ষণ পর বড় হুজুরের আদেশে আমরা সবাই পড়ার থেকে উঠে ফ্রেশ হয়ে যে যার মতন নিজেদের বেড মেঝেতে বিছিয়ে সারিবদ্ধভাবে শুয়ে পড়ি। বলে রাখা ভালো, বড় হুজুরের রুম ছিল আমাদের রুমের ডানে, আর ছোট হুজুরের রুম ছিল আমাদের রুমের বামে, এবং মাঝের রুমটা ছিল আমাদের। কিছুক্ষণের মধ্যে আমরা সবাই শুয়ে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে আমাদের সবার ঘুম ভেঙে যায় প্রচন্ড গরমে। ঘুম ভাঙতেই আমরা সবাই লক্ষ্য করি ফ্যানটা অফ হয়ে গিয়েছে। এত রাতে ফ্যান অফ? কোনোদিন তেমন হয়নি। ঘড়ির দিকে তাকাতেই দেখি
রাত 12টা বাজে। উঠে বসে আছি, কিছুতেই ঘুম আসছে না। কি করব ভেবে পাচ্ছি না। ঠিক তখনই খেয়াল করি বাইরে থেকে অনেক শব্দ ভেসে আসছে। আমরা কিছুই ভেবে উঠতে পারছিলাম না এত রাতে শব্দ কিসের। তারপর বিছানা থেকে উঠে জানালার একটা পার্ট খুলতে আমরা দেখি ঈদগাহ মাঠের ঠিক মাঝে যে বট গাছটা আছে, ওই গাছ থেকে একটা কালো ছায়ামূর্তি নেমে আসছে এবং চারিদিকে অদ্ভুত সুরে বাঁশির শব্দ। সেই ছায়ামূর্তিটি গাছের থেকে নেমে চোখের পলকে সোজা ছোট হুজুরের রুমের জানালা দিয়ে তার রুমের ভেতর প্রবেশ করে। এসব দেখা মাত্রই আমরা ভয়ে যে যার মতন শুতে চলে যাই, কিন্তু ঘুম আসছিল না। আমাদের কারোরই ঘুম আসছিল না, শুধু ওই জিনিসটার কথাই মনে পড়ছিল বারবার। শুয়ে থাকতে থাকতে হঠাৎ একটা সময় আমাদের কানে ভেসে আসে ছোট হুজুরের গলা। সাথে সাথেই আমরা সবাই আমাদের রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে যাই। রুম থেকে বেরিয়ে আমরা দেখি হুজুর হাঁপাতে হাঁপাতে বড় হুজুরকে ডাকছেন। ছোট হুজুরের ডাক শুনে আমরা সবাই বড় হুজুরকে তার রুম থেকে বেরিয়ে আসতে বলি এবং বড় হুজুর বেরিয়ে আসেন। এরপর ছোট হুজুর বড় হুজুরকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, হুজুর, আমি এখানে থাকবো না, আমি কালকেই চলে যাব। এখানে অনেক বড় কিছু সমস্যা আছে। আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে হজু করে আমল করতে বসে যাই। প্রায় ঘন্টাখানিক আমল করার পর শরীরটা বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই মন স্থির করি এখন ঘুমিয়ে যাব। যেই ভাবা সেই কাজ, কিছুক্ষণের মধ্যে আমি শুয়ে পড়ি। ঘুমটা মাত্রই ধরেছে, ঠিক তখনই কারেন্ট চলে যায়। আমি ভাবলাম এ আবার নতুন কি, প্রায়ই তো এমন হয়। এই ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি, তবে কিছুতেই ঘুম আসছিল না। এমন সময় আমার রুমের জানলা দিয়ে প্রবেশ করা চাঁদের আবছালোয় হঠাৎ আমি খেয়াল করি আমার মাথার ওপর বালিশের কাছে একটা কালো ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তিটি হাওয়ায় ভাসছে, চোখ তার আগুনের মতো জ্বলজ্বল করছিল। এটা দেখা মাত্র আমি ভয়ে ঠান্ডা হয়ে যাই। এমন সময় হঠাৎ সেই ছায়ামূর্তিটি আমার উপর আক্রমণ করে বসে। সেই ছায়ামূর্তিটি আমার উপর বসে পড়ে। আমি মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারছিলাম না, নিজের হাত পা নাড়াতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করেও কিছু মনে করতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করছিলাম বিভিন্ন সূরা মনে করার, কিন্তু একটা সূরাও আমার মনে আসছিল না। আমি নিজের সব শক্তি দিয়ে লড়াই করে যাচ্ছি আর ভাবছি এটাই মনে হয় আজ আমার শেষ রাত। আমি মনে হয় কাল সকাল দেখতে পারবো না। এরপর অনেক চেষ্টার পরে আমি আয়াতুল কুরসি পড়তে সক্ষম হই। সাথে সাথেই আমার শরীর আস্তে আস্তে হালকা হতে শুরু করে এবং চোখের পলকে সেই শয়তানটা অদৃশ্য হয়ে যায় আমার সামনে থেকে। এরপর অনেক কষ্টে আপনাদের কাছে আসলাম এবং আপনাকে ডেকে তুললাম। এই বলে হুজুর তার কথা শেষ করেন। ছোট হুজুরের মুখে এসব কথা শুনে আমরা ভয়ে ঠান্ডা হয়ে যাই। এরপর বড় হুজুর ছোট হুজুরকে সান্ত্বনা দিয়ে পানি খাইয়ে শান্ত করেন এবং ছোট হুজুরের সারা শরীরে ফুঁ দিয়ে দেন। বড় হুজুর অনেক আমল করা ব্যক্তি, তিনি ভালো ঝাড়ফুঁক করতে পারতেন। এলাকার অনেকেই তার কাছে ঝাড়ফুঁক করানোর জন্য আসতেন। যাই হোক, এরপর ছোট হুজুর তার রুমে যায়নি, সে বড় হুজুরের সাথে থেকে যায় হুজুরের রুমেই। এরপর আমরাও ঘুমাতে চলে যাই নিজেদের রুমে। মাত্রই ঘুমটা আসছে এমন সময় রুমের বাইরে শুরু হয়ে যায় প্রচন্ড ঝড়। রুমের ভেতর থেকে মনে হচ্ছিল গাছপালা বাড়ি সবকিছু বুঝি ভেঙে উড়িয়ে নিয়ে যাবে এই ঝড়। চারপাশে শুধু শোঁ শোঁ শব্দ। ঠিক তখনই হঠাৎ আমরা খেয়াল করি আমাদের একজন সহপাঠী, সে তখনও ঘুমন্ত অবস্থায় ছিল, হঠাৎ করে তার দেহ শূন্যে ভাসতে শুরু করে। আমাদের সকলের সামনেই ঘটে ঘটনাটা। এটা দেখার পর আমাদের আরেক সহপাঠী চিৎকার দিয়ে জ্ঞান হারায়। এসব দেখে আমরা সাথে সাথে বড় হুজুরকে ডেকে নিয়ে আসি আমাদের রুমে। এরপর হুজুর আমাদের রুমে আসেন। তখন আমাদের সেই সহপাঠী শূন্যে ভাসছিল। এসব দেখে বড় হুজুর বিভিন্ন সূরা পড়তে শুরু করেন আর আমাদের বললেন এক গ্লাস পানি নিয়ে আসতে। এই জায়গায় ঘটে বিপত্তি। পানি আনতে কেউ যেতে চাচ্ছিল না বাইরে। এরপর আমি আমার সাথে আরেকজন ছাত্রকে নিয়ে হুজুরকে পানি এনে দেই। এরপর হুজুর পানি পড়ে সেই শূন্যে ভেসে থাকা সহপাঠীকে পানি ছিটিয়ে দেন। পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই সেই সহপাঠীটি মাটিতে পড়ে যায়। এরপর হুজুর আমাকে সেই পানির গ্লাসটা দেন এবং আমাকে বললেন এই পানি মাদ্রাসার চারপাশে ছিটিয়ে দিতে। হুজুরের কথা মতো আমি মাদ্রাসার চারিদিকে পানি ছিটিয়ে দেই। পানি ছিটানোর সাথে সাথেই মাদ্রাসার চারপাশের পুরো পরিবেশ একদম শান্ত হয়ে যায়। চারদিকের পরিবেশ শান্ত হলে হুজুর আমাদের সেই সহপাঠী যে এতক্ষণ শূন্যে ভাসছিল তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেন।
এরপর বড় হুজুরের অনেক কষ্টের পর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসতে সে বলে ওঠে তার প্রচন্ড মাথা ব্যথা করছে। তার এসব কথা শুনে হুজুর তার সারা শরীরে বিভিন্ন সূরা পড়ে ফু দিয়ে দেন এবং তাকে বিছানায় বিশ্রাম নিতে বলেন। এরপর হুজুর আমাদের রুম থেকে চলে যান। বড় হুজুর যাওয়ার পর আমরাও ঘুমানোর চেষ্টা করি, কিন্তু এসব অস্বাভাবিক ঘটনা ঘটার পরে কি আর ঘুম আসে? শুয়ে থাকতে থাকতে ফজরের আজান কানে আসে। আমরা সবাই উঠি, ফজরের নামাজ আদায় করি। নামাজ শেষ করে আমরা সবাই পড়তে বসি। আমি আমার বন্ধুর মুখে এই ঘটনা শোনার পর কি করব ভেবেই পাচ্ছিলাম না। এত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, কিন্তু কেন ঘটলো এমনটা? মনে এমন নানা প্রশ্ন উদয় হতে থাকে, কিন্তু আমি এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাই না। এরপর 7-5 ভাবতে ভাবতে আমি পড়তে বসে যাই। বড় হুজুর এবং ছোট হুজুর তারা দুজনেই রুকাইয়া করতে অনেকটা পারদর্শী ছিলেন না, যার ফলে গতকাল রাতে এসব ঘটনা ঘটার পর এশার পর একজন কবিরাজকে ডেকে নিয়ে আসা হয় মাদ্রাসায়। তিনি এসে এই মাদ্রাসার চারপাশ ঘুরে ঘুরে দেখতে শুরু করেন। দেখা শেষ হলে তিনি বলেন, মাদ্রাসায় কিছু খারাপ জিনের আবির্ভাব হয়েছে। আমার 2টো জিনিস লাগবে, 4 কেজি দুধ আর একটা কাঁসার থালা। এরপর আমরা কবিরাজকে 4 কেজি দুধ এবং একটা কাঁসার থালা এনে দেই। এরপর এগুলো নিয়ে কবিরাজ মাদ্রাসার বাইরে চলে যান এবং যাবার আগে আমাদের সবাইকে বলে যান যে সে না বলা পর্যন্ত কেউ যেন বাইরে না বের হই। এই বলে কবিরাজ মাদ্রাসার উঠোনে চলে যান। এরপর আমরা সবাই নিরুপায়ের মতন বসে থাকি, কবিরাজের অপেক্ষা করতে থাকি। বাইরে কি হচ্ছে বোঝাও যাচ্ছে না। কিছুক্ষণ পর শুরু হয় প্রচন্ড ঝড়। প্রায় আধা ঘন্টা পর মাদ্রাসার বাইরের পরিবেশ একদম শান্ত হয়ে যায়। এরপর কবিরাজ বাইরে থেকে আমাদের রুমে আসেন এবং বলতে শুরু করেন, আমি এই সমস্যাটি সাময়িক দূর করতে পেরেছি, কিন্তু সেই জিনগুলো আমাকে একটি শর্ত দিয়ে গিয়েছে। এই খারাপ জিনগুলোর আবির্ভাব হয়েছে বড় হুজুর আপনার জন্য। আপনাদের মাদ্রাসার পেছনে একজন কবিরাজের বাসা রয়েছে, সেই আপনার উপর ক্ষিপ্ত হয়ে এই জিনগুলোকে আপনার উপর চালান করেছে। কারণ আপনি এই মাদ্রাসায় আসার পর থেকে এলাকার মানুষ বিভিন্ন ঝাড়ফুঁক করানোর জন্য আপনার কাছে আসতেন, যার ফলে সেই কবিরাজ আস্তে আস্তে এলাকার মানুষের আস্থা হারায় বা এলাকার মানুষ তার কাছে যাওয়া বন্ধ করে দেয় এবং কবিরাজের আয় রোজগারের অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য সেই কবিরাজ এই জিনগুলোকে আপনার উপরে চালান করেছে। আমি বাইরে বের হওয়ার পর এত জোরে জোরে বাঁশি বাজানোর আওয়াজ আমার কানে ভেসে আসতে শুরু করে, মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই আমার কান ফেটে রক্ত বের হতে শুরু করবে। বাঁশির শব্দের উৎস খুঁজতে গিয়ে আমি লক্ষ্য করি বটগাছ থেকে কালো একটি লম্বা অবয়ব নেমে এসেছে। আমি এটা দেখার সাথে সাথেই একটা মন্ত্র পড়ে ফু দেই এবং গাছের চারিদিকে গোল বৃত্ত আঁকিয়ে সেই জিনটিকে ঘেরাও করে ফেলি এবং আমি সেই জিনটির ওপর কাঁসার থালায় দুধ ছিটিয়ে রাখি এবং সেখানে কিছু পড়ি। দুধ ছিটানোর সাথে সাথেই সেই জিনটি ছটফট করতে শুরু করে। এরপর সেই জিনটি আমাকে এসব তথ্য বলে যায়। সেই জিনটি এখান থেকে চলে গিয়েছে, তবে যাবার আগে সে একটি শর্ত দিয়ে গিয়েছে। সেটি হচ্ছে, বড় হুজুর যদি এই মাদ্রাসা থেকে চলে না যায় তাহলে সেই জিনটি আবার আসবে, তখন এই জিনটি বড় হুজুরের অনেক বড় ক্ষতি করবে। এই বলে কবিরাজ তার কথা শেষ করেন। কবিরাজের মুখে এসব শুনে বড় হুজুরও বেশ চিন্তায় পড়ে যান, কিন্তু তিনি আমাদের মাদ্রাসা তখন ছেড়ে চলে যাননি। এসবের পর অতিবাহিত হয়ে যায় প্রায় 3 মাস। এই 3 মাসের মধ্যে কোনো প্রকার সমস্যা হয়নি মাদ্রাসায়। আমরা সকলে প্রায় ভুলেই গিয়েছিলাম সেই ঘটনাটি, কিন্তু হঠাৎ একদিন ঘটে আবার অদ্ভুত এক ঘটনা। এক রাতে আমাদের একজন সহপাঠীর রাতে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে আমাকে ডাক দিয়ে নিয়ে যায় তার সাথে। সে ওয়াশরুমে প্রবেশ করে এবং আমি অজুখানে অপেক্ষা করতে থাকি। এমন সময় আমি জানালা দিয়ে পাশের কলাবাগান খেয়াল করি। লম্বা একটা কালো অবয়ব মাদ্রাসার দিকে এগিয়ে আসছে। এমন সময় আমার সেই সহপাঠী ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আমি আর এক মুহূর্ত সেখানে দেরি না করে তাকে নিয়ে আমাদের রুমে এসে ঘুমিয়ে পড়ি। এরপর আমি ছোট হুজুরকে গতকাল রাতের সেই বিষয়টি জানাই। এরপর তিনি সেই কবিরাজকে ফোন করেন এবং বিষয়টি জানান। কবিরাজ ছোট হুজুরের কথা শুনে কিছুক্ষণ পর আবার কল করেন। ছোট হুজুর কলটি রিসিভ করতেই ওপাশ থেকে কবিরাজ বলতে শুরু করেন, সেই জিনগুলো হয়তো আবার এসেছে। আমি আগেই বলেছিলাম বড় হুজুর এই মাদ্রাসা থেকে না গেলে সেই জিনগুলো আবার আসবে। আমি 3 দিন পর আপনাদের মাদ্রাসায় আসছি, এসে দেখি কি করা যায়। আর হ্যাঁ, বড় হুজুরকে সাবধানে থাকতে বলবেন। এই বলে কবিরাজ তার কথা শেষ করেন। এই 3 দিনের অপেক্ষার প্রহর আমাদের কাছে অনেক
বড় বিপদ মোকাবেলা করার মাধ্যমে কমতে হবে তা আমাদের মোটেও জানা ছিল না। কবিরাজের সাথে ছোট হুজুরের কথা হওয়ার পরদিন এক রাতে আমরা সবাই ঘুমাচ্ছিলাম। এমন সময় আমাদের সবার ঘুম ভেঙে যায় প্রচন্ড গরমে। ঘুম ভেঙে যেতেই দেখি ঘড়িতে বাজে রাত 12টার মতো। সে রাতেও কারেন্ট চলে গিয়েছিল। এরপর আমি আমাদের রুমের জানালা খুলে দেই। জানালা খোলার সময় আমি চাঁদের আবছা আলোয় লক্ষ্য করি বড় হুজুর গম্ভীর চেহারায় কোথায় যেন যাচ্ছে। আমি মনে করলাম বড় হুজুর হয়তো ওয়াশরুমে যাচ্ছে। বড় হুজুরকে গম্ভীর চেহারায় যেতে দেখে আমার মনে বেশ খটকা লাগতে শুরু করে। তাই আমি জানালার পাশে বসে অপেক্ষা করতে থাকি। প্রায় 20 মিনিট পার হয়ে যায়, কিন্তু বড় হুজুর ফিরে আসেন না। এরপর আমি ছোট হুজুরকে ডেকে তুলে বড় হুজুরকে সবাই মিলে খুঁজতে শুরু করি, কিন্তু আমরা কোথাও বড় হুজুরকে খুঁজে পাচ্ছিলাম না। এর মধ্যে অতিবাহিত হয়ে যায় 30 মিনিট। এমন সময় রাস্তার ওপাশে কবরস্থানের ভেতর থেকে বড় হুজুরের চিৎকার ভেসে আসে। বড় হুজুরের চিৎকার শোনার সাথে সাথে আমরা ছুটে যাই সেই কবরস্থানের দিকে। কবরস্থানে গিয়ে আমরা সবাই দেখি বড় হুজুরের বেহাল অবস্থা। তার নাক মুখ দিয়ে অনবরত রক্ত পড়ছে, হাঁটতে পারছেন না। হুজুর মাটিতে পেট ঠেকিয়ে হাতের কনুইয়ের সাহায্যে আস্তে আস্তে এগিয়ে আসছেন। এসব দেখা মাত্রই আমরা সবাই মিলে তাড়াতাড়ি হুজুরের কাছে যাই এবং তাকে ধরাধরি করে মাদ্রাসায় নিয়ে আসি। হুজুরকে মাদ্রাসায় নিয়ে আসার পর ছোট হুজুর বিভিন্ন সূরা পড়ে বড় হুজুরের পুরো শরীরে ফুঁ দিয়ে ঝাড়ফুঁক করে দেন। এ সময় মাদ্রাসার বাইরে শুরু হয় ভয়ানক ঝড়। এই বুঝি মাদ্রাসার চাল এখনই উড়িয়ে নিয়ে যাবে আর শয়তানগুলো ভেতরে ঢুকে পড়বে। আমরা কি করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না। এরপর আমরা এক দল আল্লাহ তাআলার নামে জিকির করতে শুরু করি, আর এক দল পবিত্র কোরআন পড়তে শুরু করি। হঠাৎ কিছুক্ষণ পর পুরো পরিবেশ শান্ত হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ফজরের আজান হয় অন্য মসজিদগুলোতে। এরপর সাথে সাথে আমরা গিয়ে ডাক্তার নিয়ে আসি আমাদের মাদ্রাসায় বড় হুজুরের চিকিৎসার জন্য। ডাক্তার সাহেব এসে হুজুরের চিকিৎসা করে চলে যান। ওই দিন বিকেলে বড় হুজুরের জ্ঞান সম্পূর্ণরূপে ফিরে আসে এবং বড় হুজুর আস্তে আস্তে কথা বলতে পারেন। এমন সময় আমাদের মাদ্রাসায় চলে আসেন সেই কবিরাজ। কবিরাজকে আমাদের মাদ্রাসায় আসতে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ কবিরাজের আজ কোনোভাবে আসার কথা ছিল না। তিনি আমাদের বলেছিলেন তিনি 3 দিন পর আসবেন। সেই মোতাবেক তার আগামীকাল আসার কথা, আর আমাদের মধ্য থেকে কেউ তাকে আজ কলও করেনি। যাই হোক, এরপর আমরা সেই কবিরাজকে গতকাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা বলি। বড় হুজুরের এমন অবস্থা দেখে তিনি বড় হুজুরকে উদ্দেশ্য করে বলেন, আমি গতকাল রাতেই আমার অনুগত জিনদের মাধ্যমে জানতে পেরেছি সেই খারাপ জিনগুলো আপনার এই অবস্থা করেছে। আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি এখান থেকে চলে না গেলে তারা আপনার অনেক বড় ক্ষতি করে ফেলবে। এখন দেখুন তারা আপনার কি অবস্থা করেছে। সেই ভালো জিনটা আল্লাহ তাআলার ইচ্ছায় গতকাল আপনাকে সেই খারাপ জিনগুলোর থেকে রক্ষা না করলে আজ হয়তো আপনি বেঁচে থাকতেন না। কবিরাজের এসব কথা শুনে আমরা বেশ অবাক হয়ে যাই, কারণ কোনো ভালো জিন বড় হুজুরকে রক্ষা করছেন। কে সেই ভালো জিন? এরপর হুজুর কিছুটা সুস্থ হলে কবিরাজ বড় হুজুরের কাছে গতকাল রাতে তার সাথে কি হয়েছিল, তিনি কিভাবে কবরস্থানে পৌঁছালেন এসব জানতে চান। বড় হুজুর বলতে শুরু করেন, রাত তখন 12টা ছুঁই ছুঁই। আমি জায়নামাজে বসে বসে আমল করছিলাম। ঠিক তখনই আমার পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো, এত করে তোকে এই মাদ্রাসা ত্যাগ করে চলে যেতে বললাম, কিন্তু তুই গেলি না। এর পরিণাম তোকে আজ ভোগ করতে হবে। এই বলে সেই অদৃশ্য জিনিসটি বিকট আওয়াজে শব্দ করতে শুরু করে। আমি শব্দের উৎস খোঁজার জন্য চেষ্টা করি, কিন্তু কিছুই খুঁজে পাই না। এমন সময় হঠাৎ আচমকা আমার পেছন থেকে একটা ধাক্কা অনুভব করি। কে যেন আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। সাথে সাথেই আমি পেছনে ফিরে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। এভাবে পার হয়ে যায় 10 মিনিট। এরপর আবার সেই হাসির শব্দ আমার কানে ভেসে আসতে শুরু করে। আমি উঠে দাঁড়াই আর বলি, কে তোমরা? আমার সাথে কেন এমন করছো? সাহস থাকলে আমার সামনে আসো। ঠিক তখনই বাহির থেকে আওয়াজ আসলো, সাহস থাকলে তুই রুম থেকে বেরিয়ে আয়। এই কথাটা বারবার কানে প্রতিধ্বনিত হতে শুরু করে। এক সময় আমি হঠাৎ ঘোরের মধ্যে চলে যাই আর আমার অজান্তেই বাইরের দিকে যেতে থাকি। আমাকে ওরা ধোকায় ফেলে রুম থেকে বের করে নিয়ে যেতে সক্ষম হয়, আর বের হয়ে দেখি ওই বট গাছে কে যেন বসে আছে। কালো কুঁচকুঁচে দেখতে সেই অবয়বটি। আমি এটা দেখে ভয়ে কি করব ভেবে উঠতে পারছিলাম না। আমি আমার রুমে ফিরে আসার জন্য দৌড় দেব, কিন্তু আমার পা
অবশ হয়ে যায়। এমন সময় আমি খেয়াল করি সেই অবয়বটা তার মাথার নিচ দিক দিয়ে যেমন কাঠবিড়ালি গাছের থেকে নিচের দিকে নেমে আসে, ঠিক সেইভাবে গাছ থেকে নেমে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করেছে। চোখের পলকেই সেই অবয়বটি আমার ঠিক কাছাকাছি সামনে এসে দাঁড়ায়। সেই অবয়বটি আমার কাছে আসতেই আমার নাকে ভেসে আসে প্রচন্ড মাছের আঁশটে গন্ধ। এমন সময় আমি সেই অবয়বটির চেহারা খেয়াল করি। সেই অবয়বটির পুরো মুখ আগুনে ঝলসে যাওয়ার মতো, চোখের কোটরে কোনো মনই নেই। তার হাতের নখগুলো অনেক বড় বড়, ভয়ানক কোনো প্রাণীর মতো। তার দেহ লম্বা। এসব দেখতে দেখতে আমার জ্ঞান হারানোর উপক্রম। এমন সময় আমি খেয়াল করি সেই অবয়বটি ধোঁয়ায় নিয়ে আমার শরীরের ভেতর প্রবেশ করে গেল। এরপর আমার আর কিছু মনে নেই। বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই আমি আশেপাশে খেয়াল করি। আশেপাশে খেয়াল করতেই আমি বুঝে যাই আমি কবরস্থানের পাশের ফসলের জমির ভেতরে পড়ে আছি। ঠিক তখনই আমি একটা শব্দ শুনতে পাই। কেউ আমাকে বলছে, হুজুর, আপনি চিন্তা করবেন না, আমি আপনার কিছুই হতে দেব না। আপনি শুধু দৌড়ে কবরস্থানের ভেতরে চলে যান। এটা শোনার পর আমি জোরে জোরে চিৎকার দিতে শুরু করি এবং দৌড়ে কবরস্থানের ভেতরে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এই বলে হুজুর থামলেন। বড় হুজুরের মুখে ঘটনা শুনে কবিরাজ বলতে শুরু করলেন, আপনাদের মাদ্রাসার আশেপাশে একজন খুব ভালো জিন বসবাস করে। সেই জিনটি আপনাকে অনেক শ্রদ্ধা করে। সে আপনার অনুগত একজন ভালো জিন। আপনি অনেক আমলদার ব্যক্তি, এই জন্য সেই ভালো জিনটি গতকাল আপনাকে রক্ষা করেছে। আমি সেই ভালো জিনটিকে ছোট হুজুর আর আপনার উপর হাজির করিয়েছি। কবিরাজ বড় হুজুরকে উদ্দেশ্য করে বলে, বড় হুজুর কিভাবে সেই কবরস্থানে পৌঁছেছিলেন সেই জিনটির কাছ থেকেই ঘটনার বাদবাকি অংশ জানা যাবে। এরপর কবিরাজ ছোট হুজুরের ওপরে সেই জিনটিকে ভর করান, কিন্তু সেই জিনটি কিছুতেই হাজির হচ্ছিল না। প্রায় 1 ঘন্টা পর সেই ভালো জিনটি হাজির হয়। এরপর কবিরাজ সেই জিনটির কাছে গতকাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা জানতে চান এবং সেই জিনটি বলতে শুরু করে, আসসালামু আলাইকুম, আমি গতকাল রাত থেকে প্রচন্ড আহত। এর জন্য আমি আপনাদের ডাকে সাড়া দিচ্ছিলাম না। এর জন্য আমাকে ক্ষমা করবেন। আমি এই মাদ্রাসার আশেপাশেই থাকি। বলতে পারেন আমি হুজুরের অনুগত একজন জিন। হুজুরকে আমি অনেক শ্রদ্ধা করি। গত রাতে আমি অনুভব করি হুজুরকে কিছু খারাপ জিন ক্ষতি করার চেষ্টা করছে। বিষয়টা আমি ভালোভাবে লক্ষ্য করার জন্য মাদ্রাসার উঠোনের দিকে ছুটে আসি। এমন সময় আমি লক্ষ্য করি কিছু খারাপ জিন হুজুরকে টেনে হিঁচড়ে কবরস্থানের পাশে ফসলের জমির দিকে নিয়ে যাচ্ছে। এটা দেখা মাত্রই আমি তাদের পিছু নেই। এরপর আমি দেখতে পাই সেই জিনগুলো হুজুরকে জমির একপাশে ফেলে রেখে জমির মাটি খুঁড়তে শুরু করেছে। এটা দেখা মাত্রই আমি বুঝে যাই সেই খারাপ জিনগুলো হুজুরকে মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলতে যাচ্ছে। এমন অবস্থায় সেই জিনগুলো আমার উপস্থিতি হঠাৎ খেয়াল করে ফেলে। তারা বুঝে যায় আমি আল্লাহ তাআলার ইচ্ছায় বড় হুজুরকে তাদের থেকে রক্ষা করতে এসেছি। আমাকে দেখা মাত্রই সেই জিনগুলো আমার দিকে তেড়ে আসতে শুরু করে। আমি এই সুযোগই মনে মনে খুঁজছিলাম, কারণ এই সুযোগে আমি হুজুরের জ্ঞান ফিরিয়ে আনতে পারবো এবং বিষয়টি আমার পরিকল্পনা মাফিকই হয়। সেই খারাপ জিনগুলো আমার দিকে তেড়ে আসছিল। সেই সময় আমি কিছু আমল করে হুজুরের দিকে ফু দিতেই হুজুর জ্ঞান ফিরে পান। হুজুরের জ্ঞান ফিরে আসতেই আমি হুজুরকে কবরস্থানের ভেতরে চলে যেতে বলি। আমার কথা মতো হুজুর কবরস্থানের ভেতরে চলে যান এবং আমিও কবরস্থানের ভেতরে ছুটে চলে আসি। সেই খারাপ জিনগুলো আমার পেছনে আমাকে এবং হুজুরকে তাড়া করতে করতে চলে আসে। আর আমি এটাই চেয়েছিলাম, কারণ কবরস্থান একটি পবিত্র জায়গা। খারাপ জিনরা যদি কবরস্থানে প্রবেশ করে তাদের শক্তি অনেক অংশেই কমে যায়। আমি বাইরে সেই জিনগুলোর সাথে লড়াই করে পেরে উঠছিলাম না। এই জন্যই আমি সেই জিনগুলোকে কবরস্থানে নিয়ে আসি। এরপর শুরু হয় সেই জিনগুলোর সাথে আমার লড়াই। আল্লাহ তাআলার ইচ্ছায় আমি সেই সবগুলো জিনকে গতকাল মেরে ফেলেছি। তাদের সাথে লড়াই করতে গিয়ে আমি বেশ আহত হয়েছি। হুজুর, আপনি যত তাড়াতাড়ি পারেন এই মাদ্রাসা ত্যাগ করে চলে যান, এতেই আপনার ভালো হবে। আপনাদের মাদ্রাসার পেছনে একজন কবিরাজের বাড়ি, সে আপনার উপর ক্ষিপ্ত হয়ে সেই খারাপ জিনগুলোকে আপনার উপর চালান করেছিল। সে আবারও এমনটা করবে। আপনি এখান থেকে চলে যান, এতেই আপনার এবং এই মাদ্রাসার ছাত্রদের ভালো।
না হলে সেই কবিরাজ এই মাদ্রাসার ছাত্রদের উপর অত্যাচার শুরু করবে। এই বলে সেই জিনটি ছোট হুজুরের শরীর ত্যাগ করে বিদায় নিয়ে চলে যায়। এরপর কবিরাজ হুজুরকে ঝাড়ফুঁক করে তিনিও বিদায় নেন। সেই ভালো জিনটির মুখে এসব কথা শুনে বড় হুজুর খুবই ভেঙে পড়েছিলেন আর বলেছিলেন, আমি যদি চলে যেতাম তাহলে এমনটা হতো না। আর এর কিছুদিন পর বড় হুজুর সম্পূর্ণ সুস্থ হলে আমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসা ত্যাগ করে চলে যায়। মানুষ এমন কেন? কেন মানুষ এমন করে? এলাকার মানুষজন সেই কবিরাজের কাছে না গিয়ে বড় হুজুরের কাছে ঝাড়ফুঁকের জন্য আসতেন। এতে বড় হুজুরের কি দোষ? মানুষ সামান্য টাকার জন্য কি জঘন্য কাজ করে। এই বলে আমার ছোট ভাই তার ঘটনা শেষ করেন। তো বেশি কথা না বললে আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। আমার বাসা উত্তরাঞ্চলে গাইবান্ধা জেলায় শাহপাড়া ইউনিয়নের কোন এক গ্রামে। তো আর্থিক সমস্যার কারণে এবং পড়াশোনার পাশাপাশি আমি ঢাকায় নারায়ণগঞ্জে একটা জায়গায় টেক্সটাইলে কাজ করি আর কি 2020 সাল থেকে। তো 2021 সালের ঘটনা এটা। তো 2021 সালের কোরবানি ঈদের 3 দিনের ছুটি পাইছিলাম টেক্সটাইল থেকে। ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন, এই মোট 3 দিন ছুটি দিয়েছিল। তো বলে রাখা হলো ঈদের আগে আমাদের উত্তরাঞ্চলে যাওয়ার জন্য অনেক দুর্ভোগ পোহাইতে হয়, অনেক জ্যাম। প্রচুর জ্যামের কারণে 7 থেকে 8 ঘন্টার রাস্তা, প্রায় 30 থেকে 35 ঘন্টা সময় লাগে। আমার নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধা যাইতে মোট 30 থেকে 35 ঘন্টা সময় লাগে ঈদের সময়। তো অন্যান্য সময় ম্যাক্সিমাম 7 থেকে 8 ঘন্টা লাগে। ভাবলাম যে বাড়িতে পৌঁছাইতেও যাবে একদিন, আবার আসতে লাগবে একদিন, মাঝখানে শুধু রাতটা কাটাবো বাড়িতে গিয়ে, তো যাওয়ার থেকে না যাওয়াই ভালো। কিন্তু পরিবারের সাথে ঈদ কাটানো একটা খুশি আছে, যার কারণে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তাই এই শিফটে ডিউটি করলাম। এই শিফটে ডিউটি করার পর রওনা দিলাম। তো সন্ধ্যার সময়, প্রায় সন্ধ্যা হয়েছে, খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়েছে। তো সন্ধ্যার সময় গাউসিয়া ভুলতানের একটা জায়গা আছে নারায়ণগঞ্জে, এটা রূপগঞ্জ থানায় মনে হয়। তো এই গাউসিয়া গিয়ে যে টিকিট কাউন্টারে গেলাম, গিয়ে দেখি কোনো টিকিট নাই, মানে সব টিকিট বুক। ঈদের আগ তো সব টিকিট বুক করে আপনার সবাই হয়তো বাড়ি চলে যাইতেছে, আর রাস্তার প্রচুর জ্যাম। তো ভাবলাম গাউসিয়া থেকে আমি গাজীপুর বাইপাস চলে যাই, কারণ গাজীপুর বাইপাস বা চৌরাস্তায়, গাজীপুর চৌরাস্তা চলে গেলে আমার উত্তরবঙ্গের বাস অ্যাভেলেবল আছে। ওখান থেকে উত্তরবঙ্গের বাস পাওয়া যায়, ট্রাক পাওয়া যায়, ট্রাকেও যাওয়া যায়। ঈদের সময় অনেক জ্যাম থাকে, তো অনেক গাড়ি ঘোড়া কম থাকে, মানুষজন বেশি থাকে, যার জন্য অনেকে ট্রাকেও যায়, বাস আছে, প্রাইভেট কার আছে। তো ভাবলাম যদি আমি গাউসিয়া থেকে বাইপাস যাই, তো ওখান থেকে অনেক গাড়ি ঘোড়া পাবো বাড়ি যাওয়ার জন্য। তো 3-4 গুণ ভাড়া দিয়ে সিএনজি করে আমি চলে গেলাম, গাজীপুর বাইপাসে চলে গেলাম। তো গাজীপুর বাইপাসে গিয়ে ওখানে টিকিট কাউন্টারে গেলাম, উত্তরবঙ্গের টিকিট। তো দেখি নাই, কোনো টিকিটই নাই, সব টিকিট বুক হয়ে গেছে। তো আমি দাঁড়ালাম কিছুক্ষণ, যে ওখানে দাঁড়াইলে হয়তো বা কোনো বাস, ট্রাক, প্রাইভেট কার মাইক্রো এগুলো কিছু পাবো বা হাইয়েস পাবো। তো এগুলোতে চড়ে আমি বাসায় চলে যাবো আর কি। ভাড়া 2 গুণ 3 গুণ নেই, যাই নেই, বাড়ি দেখে ঈদ কাটাইতে হবে। তো এরকম করে দাঁড়িয়ে আছি, রাত প্রায় 10:30 11টা বাজে। তো কোনো গাড়ি পাচ্ছিলাম না, অনেকে দাঁড়িয়েছিল ওখানে। গাজীপুর বাইপাসে দাঁড়িয়েছিলাম, চৌরাস্তা দাঁড়িয়েছিলাম, তো অনেকেই দাঁড়িয়েছিল। তো সামনে দিয়ে অনেক বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, আইস গাড়ি যাচ্ছে, সব দেখি ব্লক। সবাই মনে করেন যে গাড়ি বুক আর কি। এমন করতে করতে আমি সাইডে গেলাম, একটু রাস্তায় অন্য পাশে গেলাম আর কি, দোকান অন্য পাশে গেলাম একটু প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্য। তো এমন সময় আসছি, এসে দেখি একটা অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে। তো অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে বলতেছে যে ভাই কই যাবেন? আমি বললাম ভাই আমি উত্তরবঙ্গে গাইবান্ধায় যাব, কিন্তু এখান থেকে তখন গাড়ি পাচ্ছি না, যেগুলো গাড়ি যাচ্ছে সব বুক। তো উনি বললো যে উনি কুড়িগ্রাম যাবে। তো উনি কুড়িগ্রাম যাবে, আমাকে ওই গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানা নামে একটা জায়গা আছে, তো কুড়িগ্রাম যাইতে গেলে ওর পলাশবাড়ি উপরে যাইতে হবে আর কি ওনাকে। তো আমাকে উনি বললো যে আপনি আমার সাথে যাইতে পারেন। তাই আমি ভাবলাম যে অ্যাম্বুলেন্সে যাবো, ভাড়া কত চাই না চাই। তো বললাম যে ভাই ভাড়া কত? তো বললো যে আসলে আমার ড্রাইভার বললো আর কি যে আমার হেল্পার আসে নাই, তো আপনি আসতে পারেন, আপনার ভাড়া লাগবে না, রাস্তার মধ্যে গল্প গুজব করবো না, আর চা নাস্তা করেন। তো ভাবলাম এই তো অনেক বড় একটা অফার। বাড়িতে যাবো অ্যাম্বুলেন্সের
টানো আছে, আবার ছোট গাড়ি তো জ্যামের মধ্যে হয়তো বা বাস যেমন জ্যামের মধ্যে আটকে পারে, অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি চলে যেতে পারবে, আর ভাড়াও ফ্রি। তো ভাবলাম গাড়ি পাচ্ছি না, সব মিলিয়ে দেখা গেল যে আমি ভালো একটা অফার পাইছি। তো ভাবলাম 7-5 না ভাবে, অনেকেই এই সময় অনেক কিডন্যাপিং হয় বা ছিনতাই হয়, তো এই ঈদের সময় আর কি। তো ভাবলাম যে ঈদের সময় এত অফার পাইছি, বাইরে যাওয়া লাগবে, একটা খুশি, একটা মনের মধ্যে খুশি ছিল, যেটা আমার সাহস জোগাই দিয়েছিল, যার জন্য আমি ওই অ্যাম্বুলেন্সে যাওয়ার সিদ্ধান্ত নিই। তো যাচ্ছি যাচ্ছি রওনা দিলাম, আল্লাহর নাম দিয়ে রওনা দিলাম। রওনা দেওয়ার পর টাঙ্গাইলের এলেঙ্গাতে আমরা নামি চা নাস্তা করি। তো করার পর আবার রওনা দিলাম। তো উনি মোটামুটি লোকটা ভালো, অনেক ভদ্র, মিশুক স্বভাবে। তো আমরা গল্প করতেছি। তো আমরা যমুনা সেতুর উপরে প্রায়, যমুনা সেতু বেশি দূর না, তো মাত্র 4-5 কিলো রাস্তা, হাইস্ট 10-15 মিনিট লাগে। সেখানে আমরা প্রায় 2 ঘন্টা ছিলাম জ্যামের জন্য। তো জ্যাম পার করে আমরা যমুনা সেতু পার করে সিরাজগঞ্জে নামলাম। সিরাজগঞ্জে এসে পৌঁছালাম আর কি, গাড়ির ভিতরে আছি। তো দেখি প্রচুর জ্যাম, অনেক জ্যাম, জ্যামের কোনো শেষ নাই। তো উনি বললো যে সিরাজগঞ্জ থেকে একটা বাইপাস রাস্তা আছে, গ্রামের মধ্যে দিয়ে বাইপাস রাস্তা আছে, আমরা এই বাইপাস রোড দিয়ে বগুড়া যাইতে পারবো। তো বগুড়া গেলে তো বগুড়া থেকে আমাদের গোবিন্দগঞ্জের পরে পলাশবাড়ি। তো উনি বলতেছে যে তাহলে আমার তাড়াতাড়ি হবে, এদিক দিয়ে যাইতেছে, জ্যাম পড়বে, জ্যাম পড়লে তো আবার আমাদের প্রায় 2-3 ঘন্টার রাস্তাকে প্রায় 7-8 ঘন্টা বসে থাকতে হবে। তো উনি বললো তাহলে আমি গ্রামের মধ্যে দিয়ে যাই, বাইপাস রোড দিয়ে, উনি যেহেতু চেনেন। আমি বললাম ঠিক আছে, আপনার যেটা ভালো হয় আপনি করেন, আমাদের একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়, কারণ পরের দিন ঈদ। তো উনি একটা গ্রামের রাস্তায় নেমে দিল গাড়ি। তো যাচ্ছি আশেপাশে বাড়িঘর আছে, অনেক আছে, হ্যাঁ, আবাদি জমি জমা সবকিছু আছে। তো উপরে আকাশে চাঁদ, ভালো চাঁদ ছিল। তো আশেপাশে অনেক মানে লাইটিং করতেছিল আর কি, ভালোই লাগতেছিল। তো এক পর্যায়ে যাইতে মাটির রাস্তা। এমন এক সময় দেখি যে আশেপাশে কোনো বাড়িঘর কিচ্ছু নাই, মানে বাড়িঘর সব পিছনে ফালাই রেখে আমরা এমন একটা রাস্তা যাচ্ছি যেখানে আশেপাশে কোনো বাড়ি নাই, জাস্ট ইউক্যালিপটাস গাছ কয়েকটা আছে রাস্তার পাশ দিয়ে, দুধার দিয়ে, আর চারদিকে আবাদি জমি জমা। কেমন জানি একটু গা ছমছম লাগতেছিল, তো ভালো লাগতেছিল, কারণ বাইরে যাচ্ছি, এতগুলো অফার পাইছি, আবার সাথে তো উনি আসি, তো আমার ভয় লাগতেছিল না। তো উনি যাচ্ছিল, তো হঠাৎ করে গাড়িতে একটা ঝাঁকি অনুভূত হয়। তো আমি বললাম যে কি হলো, গাড়ি ঝাঁকি অনুভূত হলো? তো উনি বললো গ্রামের রাস্তা, তো হয়তো বা কোনো বিড়াল যাচ্ছিল রাস্তার এপাশ থেকে ও পাশে, বিড়ালটা হয়তো গাড়ির নিচে পড়ছে। তো অতটা মাথায় ঘামাইলাম না, তো যাচ্ছি আবার যাচ্ছি, প্রায় 5-6 মিনিট পর আবার একটা ঝাঁকি দিল গাড়ির মধ্যে। তো এবার বললাম যে, এবার একটু নড়ে চড়ে বসলাম যে বারবার কি বিড়ালেই পড়ে? তো এমন অবস্থা দেখি যে প্রচুর বিদঘুটে একটা গন্ধ আসতেছে, মানে পচা ডিম না, গোস্ত পচা গন্ধ আর কি। তো এটা দেখি যে পুরা গাড়ির মধ্যে মানে বিশ্রী ভাবে আসতেছে। ভাবলাম হয়তো আশপাশ থেকে আসতেছে, ডাস্টবিন বা এরকম ময়লা কোনো স্তূপ ওখান থেকে আসতেছে। তো উনি 2-3 মিনিট যাওয়ার পর, নাক ধরে এসে 2-3 মিনিট যাওয়ার পর দেখি গন্ধ আরো বাড়তেছে। এক পর্যায়ে বুঝতে পারলাম যে গাড়ির ভিতর থেকে গন্ধটা আসতেছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে গাড়ির ভিতরে কি আছে, গন্ধ আসতেছে? তো উনি বললো একটা লাশ নিয়ে আসতেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটা লাশ নিয়ে আসতেছে, উনি কুড়িগ্রাম নিয়ে যাবে। তা আমার কলেজের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভয় ঢুকে গেল, কলেজাটা একটু মুসর দিয়ে উঠলো যে কত ভূতের সময় গল্প শুনছি, ভূতটকের গল্প শুনছি, এরকম গাড়ির মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যে লাশ থাকলে অনেক বিপদ আপদ হয়। তো যাচ্ছি আল্লাহ দোয়া দরুদ পড়তেছি, আল্লাহর কাছে বলতেছি আল্লাহ ভালো বাড়িতে পৌঁছায় দাও, এরকম কোনো ঘটনা যেন না ঘটে। আমি এমনিতে একটু ভয় পাই আর কি। তো আরো কিছুক্ষণ যাওয়ার পরে রাত তখন আনুমানিক 3:30 থেকে 4টা, আমি তখন ফোন দেখি নাই, এই 3:30-4টা বাজবে, তখন আকাশে চাঁদ ছিলই। তো হঠাৎ করে একটা জিনিস দেখি ভাই, যেটা দেখার জন্য মানে আমি কোনোদিন কেউ দেখতে চাইবে না বা কেউ বিশ্বাসও করবে না। জিনিসটা হচ্ছে আমাদের সামনে দেখি যে মানে হেডলাইট তো জ্বালানোই আছে, আমাদের সামনে দেখি রাস্তা মানে একই রকম দেখতে রাস্তা 5 থেকে 6টা,
হ্যাঁ ভাই, ঠিক একই রকম রাস্তা দেখতে, একই ইউক্যালিপটাস গাছ, আপনার হচ্ছে একই রাস্তা, সব রাস্তার শেপ একই, মানে একই রকম রাস্তা, কিন্তু 5 থেকে 6টা একটা ডাইনে, মানে সোজাই চলে গেছে একদম, যে 360 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ডাইনে বামে গেছে এমন না, সোজাই, মানে রাস্তার এক ধরেন একটা রাস্তা 7-8 ফিটের কাঁচা রাস্তা, তারপরে আবার 7-8 ফিটের কাঁচা রাস্তা, মানে একই রাস্তা পাশাপাশি 5 থেকে 6টা। তো দেখার পরে খুব ভয় লাগছে। উনি দেখি যে দৌড়াদৌড়ি পড়া শুরু করে দিয়েছে। উনি যেহেতু একটু মুরব্বী লোক, হয়তো বা আগে থেকে গাড়ি চালায়, উনি অনেক কিছু জানে, তো উনি দেখি যে দৌড়াদৌড়ি পড়া শুরু করে দিয়েছে, আল্লাহর নাম নেওয়া শুরু করে দিয়েছে। আমিও ওনার সাথে সাথে আল্লাহর নাম নিতেছি, তো আবার দৌড়াদৌড়ি পড়তেছি, পড়তে পড়তে তো আরো একটা জিনিস বিষয় খেয়াল করলাম রাসেল ভাই, যে গাড়ির যে হেডলাইট আছে, এটা তো মনে করেন যে ফাঁকা রাস্তায় মিনিমাম হাফ কিলোর মতো অন্তত যায়, অ্যাম্বুলেন্সের যে হেডলাইটটা। তো দেখলাম যে এই হেডলাইটটা এখন এই রাস্তাগুলোর কাছাকাছি এসে স্পিড তো বেড়ে গেছে গেছে, আবার দেখি যে মানে হেডলাইটের আলোটা 5 থেকে 6 হাত অতিক্রম করতে পারতেছে না, মানে 7-8 হাত পরে মনে হয় যে অন্ধকার, মানে সামনে কিছুই নেই, মানে দেয়াল, কালো অন্ধকার রং করা দেয়াল আছে আর কি, এমন এক অবস্থা। আরো বেশি ভয় পেয়ে যায়। তো আল্লাহর নাম নিতে নিতে আমি বললাম যে গাড়ি ব্রেক করেন, অ্যাম্বুলেন্সটা ব্রেক করেন। তো উনি বলতেছে ব্রেক কাজ করতেছে না। তো আমি তো ঘাবড়ে যাই যে আল্লাহ, আজকে মনে হয় শেষ। তো আল্লাহর নাম নিতে নিতে উনি কি করলো, যে কোনো একটা রাস্তায় গাড়ি ঢুকাই দিল, সোজা রাস্তায় ঢুকাই দিছে গাড়ি, মানে গাড়ি চালাই দিছে সোজা রাস্তায়। যাওয়ার পর পরেই 5-6 সেকেন্ডের সাথে সাথে দেখি যে গাড়ি মানে কোথাও একটা বাড়ি খেলো, ঠাস করে বাড়ি খেলো, আর আমার কিছু মনে নেই। তো রাসেল ভাই, ঘটনাটা যদি এখানে শেষ হয়ে যাইতো তাহলে অনেক ভালো হইতো। এরপরে যা ঘটছে, এটা আমার জীবনে অনেক, এই কারণে আমার জীবনে অনেক কিছু হারাইতে হয়েছে, আমার চাকরি হারাইতে হয়েছে, আমার সুন্দর মুহূর্ত গুলো হারাইতে হয়েছে। তো যেটা হয়েছে আর কি, তো আমার ঘুম ভাঙছে, দেখি যে আমি সকালের মতো আর কি আমার ঘুম ভাঙছে, দেখি যে আমি একটা হাসপাতালে, তো আশেপাশে অনেক বেড। তো আমি যখন এক্সচেঞ্জ করছিলাম, তারপরে জাস্ট বাড়ি খেয়ে মানে শব্দ শুনছিলাম, তারপরে আমার কিছু মনে নাই আর। তো যখন আমার জ্ঞানে ফিরে, তখন দেখি যে আমার সামনে অনেকগুলো বেড। তো বুঝলাম হয়তো গত রাতে এক্সচেঞ্জ করছি, যার কারণে আমার সামনে আমাকে হয়তো সদর হাসপাতালে নিয়ে এসছে। তো আমরা যখন শেষ সময় ছিলাম, তো আমরা সিরাজগঞ্জ থেকে মোটামুটি অনেক দূরে গেছিলাম, মানে বগুড়া কাছাকাছি ছিলাম আর কি। তো ভাবলাম হয়তো আমাকে বগুড়া সদরে নিয়ে আসছে, না হয় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসছে। তো আমি দেখি নার্স একজনাকে দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে আর কি। তো ওনাকে ডাক দিলাম যে এখানে আমি কে নিয়ে এসছে। তো উনি বললো যে আপনি রেস্ট করেন, আমি ফোন দিচ্ছি। তো উনি ফোন দিতে গেছে কারা জানি। তো আমি ভাবলাম যে উনি ফোন দিবে, ওখান থেকে লোকজন আবার আসবে, তো অনেক দেরি হয়ে যাবে। আজকে তো ঈদ, যেহেতু গতকাল রাতে এক্সচেঞ্জ করছি, তো আজকে তো ঈদ, আজকে বাড়ি যেতে হবে আমাকে, যে করে হোক বাড়িতে কোরবানি দিবে, বাড়িতে অ্যাটেন্ড থাকতে হবে আর কি। তো আমি কি করে চুপি সারে ওয়াশরুমে যাওয়ার নাম করে আমি নিচে চলে আসি। তো হাসপাতালে গেটে বের হয়ে যেটা দেখি ভাই, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এটা আজ পর্যন্ত আমার কাছে রহস্য হয়ে গেছে। যেটা দেখছি সেটা হচ্ছে হাসপাতাল গেটে লেখা ছিল যে ফেনী সদর হাসপাতাল। আমার মাথা আকাশ ভেঙে পড়ে যে ফেনী সদর হাসপাতাল মানে ফেনীতে হচ্ছে চট্টগ্রাম যাওয়ার পথে, কুমিল্লার আগে না, কুমিল্লার পরে মনে হয়, পরে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এগুলো তো ওই দিকে অন্য রাস্তা, চট্টগ্রাম রোডে। আমি তো যাচ্ছিলাম আপনার হচ্ছে গাইবান্ধা রোডে, বগুড়া বা সিরাজগঞ্জে থাকবো। আমি হচ্ছে উত্তরবঙ্গে, আমি কেমনি দক্ষিণবঙ্গে চলে গেলাম। আমি এমন একটা ভয় পেয়ে যাই যে এটা তো অন্য রাস্তা, একদম সম্পূর্ণ উল্টা রোড। তো পকেটে হাত দিয়ে দেখি ফোন নাই, তো ঘাড়ে যে ব্যাগ ছিল, কাপড়ের ব্যাগ, ঘাড় ব্যাগ ছিল, ওটা দেখি নাই। আমি ভাবলাম হয়তো হাসপাতালে আছে, তো আমি একটু যাই, দেখি আসল ঘটনা কি হয়েছে। আবার ওখানে যাই, গিয়ে আবার বেডে শুয়ে পড়ি। তো নার্স বলতেছে যে এতক্ষণ লাগে। তো বললাম যে একটু ওয়াশরুমে গেছিলাম। তো ঘন্টাখানেক পরে 2 দিনের মুরব্বী আসছে, সম্পূর্ণ অচেনা মুরব্বী। তো ওনারা যে ভাষায় কথা বলতেছে, এটা হচ্ছে নোয়াখালীর ভাষায় কথা বলতেছে। তো ওনারা বলতেছে, তখন মনে হয় 10টা-11টা বাজে সকাল, তারও বেশি হয়তো। তো ওনারা বলতেছে যে আমি নাকি ফেনীর কোনো একটা প্রাইমারি স্কুলে
প্রাইমারি স্কুল বারান্দায় শুয়েছিলাম। ওনারা বলতেছে, আমি ফোন দিয়েছিলাম যে কি হয়েছিল, তো ওনারা বলতেছে আমি নাকি কোন জানি প্রাইমারি স্কুলের বারান্দায় শুয়েছিলাম, যেটা ছিল আপনার ফেনীর কোন একটা গ্রামে। আর আমার মোবাইল আর হ্যান্ডব্যাগ আমার পাশে পড়েছিল। তো আমি বললাম যে আমি তো যাচ্ছিলাম অন্য গাইবান্ধায়, তো আমি এখানে কিভাবে আসলাম? আচ্ছা, ঈদ তো আজকে আমি বাইরে চলে যাবো। তো ওনারা যে কথা বললো সে কথাটা শুনে আরো শক খেলাম, যে ওনারা বললো যে আজকে ঈদ মানে ঈদ তো 3 দিন আগে চলে গেছে। তো আমার মাথায় আকাশ ভেঙে বললো যে এটা কি হচ্ছে আমার সাথে। আমি তো 3 দিনের ছুটির জন্য বাইরে চলে গেছিলাম, এখন তো ফ্যাক্টরি খুলছে, আর যেগুলো হয়েছে আমার সাথে সেগুলো তো স্বাভাবিক কিছু না। তো আমি ওখান থেকে সবকিছু বলার পরে তো ওনারা আমাকে বাড়িতে আসার গাইবান্ধা আসার ব্যবস্থা করে দেয়। তো আমি ওখান থেকে গাইবান্ধা আসার জন্য বাসে চড়ি। ঈদের পরে, তো ঈদের 3 দিন পরে অত জ্যাম ছিল না রাস্তায়, ফাঁকা ফাঁকা এসে পড়ি। তো ওখান থেকে ফেরি থেকে দেখি যে আমি আবার আসছি ঢাকা নারায়ণগঞ্জে কাশপুর ব্রিজে যাই আর কি। তো ওখান থেকে প্রায় 2-3 ঘন্টা লাগছে। এখন আমার কথা হচ্ছে, আমি তো নারায়ণগঞ্জ থেকে গাউসিয়া গেলাম, গাজীপুর গেলাম। গাজীপুর থেকে আবার হচ্ছে আমি সিরাজগঞ্জ, যমুনা সেতু পার হয়েছি, সিরাজগঞ্জ পার হয়েছি, বগুড়ার কাছাকাছি আসছি। সেখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, অথবা কোনো প্যারানর্মাল বিষয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি গাড়িটা। তারপর আমি কিভাবে একা একা ওই ফেনীতে চলে গেলাম। তো আমি অবশেষে বাড়িতে পৌঁছালাম। এর মধ্যে আমাকে অনেক দুঃখ পোহাইতে হয়েছে, আমার চাকরিটা চলে যায়। আসলে এই কথাটা অনেককে বলছিলাম, বিশ্বাস করেনি। অনেকেই শুনছে, কেউই বিশ্বাস করেনি। এখন আমার এই ঘটনাটা অবিশ্বাস করার মতোই, কিন্তু আমার জীবনে ঘটেছে একটি সত্যি ঘটনা ভাইয়া।